আমাদের আজকের প্রতিবেদন সিরিয়ার গোয়েন্দা সংস্থার আয়নাঘর নিয়ে। সিরিয়ার মানুষদের কাছে ভীতিকর এই জায়গাটিতে অনেককে আটক ও নির্যাতন করা হতো। মাটির নিচে ক্ষমতাচ্যুত আসাদ সরকারের এই গোপন আস্তানায় প্রবেশ করেন বিবিসি অ্যারাবিক সার্ভিসের সংবাদদাতা ফেরাজ ক্লানি। এটি এমনই এক জগৎ যেখানে বাইরের মানুষ খুব কমই ঢুকতে পেরেছে। সিরিয়ার রাষ্ট্রীয় নিরাপত্তা সদর দপ্তরের বেসমেন্টে এই ভয়াবহ জায়গা দেখা যায়, যার অবস্থান দামেস্কের কেন্দ্রের কাফর সহসা এলাকার একটি ব্যস্ত রাস্তার ঠিক নিচে। এটি ছিল দেশটির গোপন গোয়েন্দা নেটওয়ার্কের অংশ, যা কয়েক দশক ধরে নৃশংস নেতৃত্বকে ক্ষমতায় টিকিয়ে রেখেছিল। বিবিসি সংবাদদাতার বরাত দিয়ে জানা যায়, পুরো ইস্পাতের দরজা দেওয়া সারিবদ্ধ ছোট ছোট কক্ষ ছিল সেখানে, যেখানে বন্দীদের রাখা হতো। একটি কক্ষের ভেতরে তাকিয়ে দেখা যায় ঘরটি মাত্র 2 মিটার লম্বা ও 1 মিটার চওড়া। ময়লা দেয়ালে গাঢ় দাগ লেগে রয়েছে। দেয়ালের উঁচুতে থাকা ছোট ছোট ঝাঁঝরি দিয়ে যে সামান্য সূর্যের আলো পৌঁছায়, সেটাই এসব কক্ষের একমাত্র আলোর উৎস ছিল। এই বদ্ধ কক্ষে বন্দীদের মাসের পর মাস আটকে রেখে জিজ্ঞাসাবাদ ও নির্যাতন করা হতো। প্রতিদিন হাজার হাজার সিরিয়ান এই পথ দিয়ে যাওয়া আসা করতেন। তাদের দৈনন্দিন জীবনের কাজকর্ম চালিয়ে যেতেন, অথচ তাদের কোনো ধারণাই ছিল না যে মাত্র কয়েক মিটার দূরে তাদের মতো কিছু নাগরিকদের আটকে রেখে নির্যাতন করা হচ্ছে। এই স্থানে বন্দীদের সাময়িকভাবে আটকে রাখার পর তাদের দীর্ঘমেয়াদে আটক রাখতে বন্দি শিবিরে পাঠানো হতো। রাজধানীর উপকণ্ঠে অবস্থিত সাইদনা কারাগার এমনই এক কুখ্যাত বন্দি শিবির। এই স্থাপনাটি সিরিয়ার সাবেক সরকারের পরিচালিত বিশাল নেটওয়ার্কেরই একটি অংশ। স্বাধীন পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস 2011 সালে আসাদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করার পর থেকে গত জুলাই পর্যন্ত 15,102টি মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে, যা দেশটির কারাগারে নির্যাতনের কারণে হয়েছে। ধারণা করা হচ্ছে চলতি বছরের অগাস্ট পর্যন্ত 1,30,000-এরও বেশি মানুষকে আটক বা জোর করে বন্দী করে রাখা হয়। স্টেট সিকিউরিটি সদর দপ্তর থেকে কয়েকশো মিটার দূরে জেনারেল ইন্টেলিজেন্স ডিরেক্টরেট নামে আরেকটি গোয়েন্দা সংস্থার অফিস রয়েছে, যা দেশটির গোয়েন্দা সংস্থার নেটওয়ার্কের আরেকটি অংশ। আসাদ সরকার বিরোধীরা অভিযোগ করেছে যে এটি এমন একটি সংস্থা যা মানুষের দৈনন্দিন জীবনের প্রতিটি বিষয় নজরদারি করত। অফিসের ভেতরে একটি কম্পিউটার সার্ভার রুম পাওয়া যায়। মেঝে ও দেয়াল একদম ঝকঝকে সাদা ও সারি ধরে কালো ডেটা স্টোরেজ ইউনিটগুলো শান্তভাবে গুঞ্জন করছে। বর্তমানে দামেস্কের বেশিরভাগ স্থানেই বিদ্যুৎ নেই, তবে এই স্থাপনাটি হয়তো এত গুরুত্বপূর্ণ যে এর নিজস্ব বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা রয়েছে। ধারণা করা হচ্ছে যখন শাসন ব্যবস্থা ভেঙে পড়ে, তখন এখানে যারা কাজ করতেন তারা পালানোর আগে কিছুই ধ্বংস করার সুযোগ পাননি। নথিগুলো অনেক পুরনো, বছরের পর বছর ধরে সংরক্ষণ করা, কিন্তু কিছুই ধ্বংস করা হয়নি। এমনকি এখানে গুলির খালি খোসা ভরা বাক্সও পাওয়া যায়। আরেকটি ঘরে দেখা গেছে নানা ধরনের অস্ত্রশস্ত্র, যার মধ্যে মর্টার আর স্থলমাইনও আছে। বিবিসি সংবাদদাতার সঙ্গে HTS নামের জঙ্গি গোষ্ঠীর একজন যোদ্ধা ছিলেন, যারা এখন দামেস্ক নিয়ন্ত্রণ করছে। তাকে জিজ্ঞেস করা হয় এখানে এত অস্ত্র কেন। তিনি বলেন, আসাদ সরকারের সময় রাশিয়ার সহযোগিতায় এসব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সিরিয়ার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ও নিপীড়নের কেন্দ্রে পরিণত হয়েছিল। জেনারেল ইন্টেলিজেন্স ডিরেক্টরেট জমা থাকা পাহাড় সমান নথি ও কম্পিউটার রেকর্ড ভবিষ্যতে সিরিয়ার নাগরিকদের আটক ও নির্যাতনের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। HTS নেতা আহমেদ আল সারা, যিনি আবু মোহাম্মদ আল জোলানি নামেও পরিচিত, তিনি এক বিবৃতিতে ঘোষণা করেছেন, বিগত শাসনামলে যারা আটক ব্যক্তিদের নির্যাতন বা হত্যার সঙ্গে জড়িত
তাদের সবাইকে খুঁজে বের করে বিচার করা হবে। ক্ষমা করার কোনো প্রশ্ন ওঠে না। কিন্তু সিরিয়ার গোয়েন্দা নেটওয়ার্ক ভেঙে পড়ার প্রভাব দেশের সীমানার বাইরে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। আবার এমন অনেক নথি পাওয়া গিয়েছে যেগুলো জর্ডান, লেবানন ও ইরাকের সঙ্গে সম্পর্কিত। যদি এই নথিগুলো প্রকাশ্যে আসে এবং ওই দেশগুলোর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আসাদ সরকারের গোয়েন্দা সংস্থার সংযোগ সামনে আসে, তাহলে পুরো অঞ্চলেই বড় ধাক্কা লাগতে পারে। আসাদ সরকারের সাবেক গোয়েন্দা সংস্থার যত তথ্য সামনে আসবে, এর প্রভাব তত বড় হতে পারে। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।